হ্যাঁ, থাম্বনেল দেখেই বুঝে গেছো আজকে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কালজয়ী গল্প তথা আমাদের ছোট্টবেলাকার স্মৃতি গুপি গাইন বাঘা বাইন। এই সিনেমাটি তারই নাতি সত্যজিৎ রায় পরিচালনা করেছিলেন এবং সমস্ত সিনেমাটির চিত্রনাট্য গান তিনি নিজেই রচনা করেছিলেন। তো চলো গল্পে যাওয়া যাক। তো গল্পের শুরুতেই আমরা গোপীনাথ গাইনকে দেখতে পাই। তার একটাই শখ গান বাজনা করা, তবে সে অত্যন্তই সরল আর সাদাসিধে একটা মানুষ। সে একটা তানপুরা নিয়ে বাড়ি ফিরছে। এটি সে গ্রামের এক বাদ্যকরের কাছ থেকে জোগাড় করেছে তার বাড়িতে কিছু কাজের বিনিময়ে। যদিও বাদ্যকর এই তানপুরাটাকে অপয়া মনে করেন, তাতে গুপির যায় আসে না, তার তানপুরা হলেই হলো। তো গুপি যখন বাড়ি ফিরছিল, গাছতলায় কিছু আড্ডাবাজ বয়স্ক লোকেদের সঙ্গে তার দেখা হয়। তারা গুপির এই তানপুরার গল্প শুনে গুপিকে একটা গান গাইতে বলে, আর গুপিও মহা আনন্দে গান গাইতে বসে যায়। তো গুপির গান শুনে আমরা বুঝতে পারি তার গলায় সুরের স্বও নেই। তো লোকগুলি মস্করা করে গুপিকে বলে, তার গলা তো অসাধারণ, সে কেন এখানে বসে আছে? তাকে তো রাজসভায় থাকার কথা। সে যেন কাল ভোরবেলা উঠে রাজসভার বাইরে গিয়ে উচ্চস্বরে গান গায় এবং রাজামশাই খুশি হয়ে তাকে তার রাজসভায় রেখে দেবেন। এতে গুপির কপাল পুরোই খুলে যাবে। সহজ সরল গুপি এটাকেই বিশ্বাস করে ফেলে এবং সে কালকে রাজসভার বাইরে গান করবে বলে এক প্রকার ঠিকই করে ফেলে। তো বাড়িতে গুপির বাবা এটা বারণ করে যে ওই পচা বুড়োদের কথাই কান না দিতে, কিন্তু কে শোনে কার কথা। গুপি পরের দিন ভোরবেলা রাজসভার বাইরে গিয়ে উচ্চস্বরে বেসুরো গলায় গান গাইতে থাকে। তো গুপির এই গান শুনে রাজামশাইয়ের তো ঘুম ভেঙে যায় এবং সে ভীষণ রেগে যায় এবং গুপিকে তার কাছে ডেকে পাঠায়। গুপি ভাবে রাজামশাই হয়তো ইনাম দেবে। সে নাচতে নাচতে রাজসভায় চলে আসে, কিন্তু রাজামশাই তার তান পুরাটাই ভেঙে দেয় এবং তাকে গাধার পিঠে চাপিয়ে গ্রাম থেকেই বার করে দেয়। গুপি মনের দুঃখে অনেক দূরে চলে আসে এবং সে একটা জঙ্গলের কাছে এসে পড়ে। তারপরে সে গাধাটাকে ছেড়ে দেয়। হঠাৎ সে ঢাকের আওয়াজ শুনতে পায়। তো সেই দিকে সে অনুসরণ করে গিয়ে দেখতে পায় একটি লোক গাছতলায় বসে ঘুমাচ্ছে এবং তার পাশে একটি ঢাক, আর তাতে জলের ফোঁটা পড়ে আওয়াজটা হচ্ছিল। তো ঘুমন্ত লোকটি গুপিকে দেখে চমকে ওঠে। তো এরপরে গুপি তার পরিচয় দেয়। তো তখন এই লোকটিও তার পরিচয় দেয় যে তার নাম বাঘা বাইন। তার খুব বাজনার শখ, কিন্তু তার যা বাজনা কোনো সুর তাল কিছুই নেই, তাই তাকে গ্রাম থেকে বার করে দিয়েছে। মানে কথকটা দুজনার অবস্থায় একই। তো তারা কথা বলছিল, হঠাৎ তারা একটা বাঘের গর্জন শুনতে পায়। তো তারা ভয়তে জড়সড় হয়ে যায়। তো কিছুক্ষণ পরে বাঘটি নিজেই চলে যায়। তো এরপরে বাঘটি আর যাতে না আসে তার জন্য গুপি আর বাঘা তারা ঢাক ঢোল পিটিয়ে গান গাইতে থাকে। তো এরপরে রাত নেমে আসে, শুরু হয় জঙ্গলে ভূতের উপদ্রব। তো এরপরে স্বয়ং ভূতের রাজা নেমে আসে এবং এদেরকে বলে যে তাদের সাহস দেখে সে খুশি হয়েছে, সে তাদেরকে 3টে বর দিতে চায়। তো গুপি বাঘা ভেবে চিনতে 3টে খুব ভালো বর চায়, যে তাদের যেন খাওয়া পড়ার কোনো চিন্তা না থাকে, আর তারা যখন যেখানে মনে করবে সেখানে যেন অনায়াসেই তারা চলে যেতে পারে। আর তাদের গান বাজনা করার খুব শখ, কিন্তু গ্রামের লোক তাদেরকে তাড়িয়ে দেয়। তাই এবার থেকে যেন তাদের গান ও বাজনা শুনে সবাই মোহিত হয়ে যায়। তো ভূতের রাজা তাদের এই 3টে ইচ্ছাই পূর্ণ করে, যে তারা দুজন একসঙ্গে হাতে তালি মারলেই তারা যে খাবারের কথা বলবে সেই খাবার সঙ্গে সঙ্গেই হাজির হয়ে যাবে এবং তাদেরকে এক জোড়া করে জুতো দেয়। সেটি দুজন পায়ে দিয়ে একে অপরের হাতে তালি মারলেই তারা যে জায়গার নাম বলবে তারা সেখানেই পৌঁছে যাবে এবং তারা যখন গান বাজনা করবে তাদের গান ও বাজনা শুনে সবাই মোহিত হয়ে যাবে। তো এরপরে সকালে ঘুম থেকে উঠে গুপি ভূতের রাজার বর চেক করার জন্য গান গায়। তো সে গান গাইতেই অবাক যে তার গলা দিয়ে অসাধারণ সুর বেরোচ্ছে, তার ওই হেরে গলা উধাও। তো এরপরে বাঘাও ঘুম থেকে উঠে সে তার ঢোল বা ঢাকটা বাজিয়ে দেখে। তো সেও তো অবাক যে তার বাজনায় অসাধারণ তাল বেরোচ্ছে। এতে দুজনাই খুব খুশি হয়ে যায় এবং তারা ভূতের রাজা দিল 3 বর এটা নিয়ে একটা গান গায়। তো এরপরে দুজন দুজনের হাতে তালি মেরে খাবারের নাম বলতেই তাদের সামনে 2 থালা ভর্তি মাছ, মাংস, মন্ডা, মিঠাই এসে হাজির এবং তারা বলতে গেলে জীবনে এই প্রথমবার এত এত খাবার খাচ্ছে। তারা মনের আনন্দে সব খাবার খেয়ে ফেলে। তারা ঠিক করে যে তারা গান বাজনা করে একদিন অনেক ফেমাস হয়ে যাবে এবং তারপরে তারা রাজকন্যাকে বিয়ে করবে। তো একটু পর তাদের সামনে দিয়েই একটা বাজনার দল হন্তদন্ত হয়ে যাচ্ছে।
তো তাদের কাছ থেকে এরা খবর পায় যে এক রাজা গান বাজনার প্রতিযোগিতার আয়োজন করেছে। তো যার গান ভালো লাগবে রাজা মশাই তাদেরকে তার সঙ্গে রেখে দেবে। তো গুপি বাঘা ঠিক করে তারাও সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, কিন্তু যেখানে যেতে হবে সেই জায়গাটার নাম তারা কোনোভাবেই মনে করতে পারছিল না। তো তারা সেই জুতো পরে আন্দাজে একটা জায়গার নাম বলতেই তারা বরফের দেশে এসে পড়ে এবং তারা ঠান্ডায় কাঁপতে থাকে। তো তারা আবারও হাতে তালি মারতেই একটা মরুভূমিতে এসে পড়ে এবং তারা গরমে জামা কাপড় সব খুলে ফেলে। তো এরকম ভুলভ্রান্তি করে তারা বেশ কিছু জায়গা ঘোরার পরে তাদের আসল জায়গাটার নাম মনে পড়ে। দেশটার নাম ছিল শুন্ডি। এখানে সিন কাট হয় আর দেখতে পাই কোনো এক রাজ্যের দুষ্টু মন্ত্রী সে এক চরের কাছ থেকে খবর নিচ্ছে যে একটা রাজ্য আছে, সেখানকার রাজকোষ শস্য ভাণ্ডার সবসময় ভর্তি থাকে, কোনো যুদ্ধ বিগ্রহ কিছুই হয় না, শুধুই শান্তি সেখানে। আর এদিকে গুপি আর বাঘা সেই শুন্ডি রাজ্যে চলে আসে। তাদের এই শুন্ডি রাজ্যটা বেশ পছন্দ হয়, তবে একটা অদ্ভুত বিষয়, এই রাজ্যের কোনো মানুষ একে অপরের সঙ্গে কথাই বলে না, তারা শুধু ইশারায় একে অপরের সঙ্গে ভাব বিনিময় করে। তো গুপি আর বাঘা একজনকে রাজসভা কোথায় জিজ্ঞাসা করতে সে স্বয়ং তাদের সঙ্গে এসে রাজসভা দেখিয়ে দেয়। তো এইদিকে আমরা সেই মন্ত্রীকে দেখতে পাই আর তার এক বৈজ্ঞানিক তথা জাদুকরকে। এই জাদুকরের অনেক ক্ষমতা, সে অনেক কিছুই করতে পারে। আসলে সেই দিন মন্ত্রীকে ওই চর শুন্ডি রাজ্যের কথাই বলছিল। তো মন্ত্রী জাদুকরকে বলে যে এমন একটা ওষুধ বানিয়ে দিতে হবে যেটা খেলে যে তাদের হল্লা রাজ্যের রাজা যেন উত্তেজিত হয়ে যায়, কারণ হল্লা রাজা খুবই নিরীহ, সে অত যুদ্ধ বিগ্রহ পছন্দ করে না। কিন্তু মন্ত্রী খুবই দুষ্টু, রাজার আদেশ ছাড়া তো কোনো যুদ্ধ সম্ভবই নয়, তাই সে ওষুধ খাইয়ে রাজাকে দিয়ে ওই শুন্ডি রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চায়। তো এদিকে শুন্ডি রাজ্যে অনেকেই গান গাইতে এসে, গুপি বাঘারাও তাদের সঙ্গে এক কোনায় বসে। তো সবাই একে একে গান শুরু করে, কিন্তু রাজা মশাই তাদের গান শুনে ঘুমিয়ে পড়েছে। তো এরপরে গুপি আর বাঘা তাদের গান শুরু করে, মহারাজা তোমারে সেলাম, যে বিখ্যাত গানটার সঙ্গে আমরা সকলেই পরিচিত। এবং রাজা মশাই বিশাল খুশি হয়ে যায় এবং তাদেরকে নিয়ে কতকটা নাচতে থাকে। তো এইদিকে হল্লা রাজাকে দেখতে পাই ওই জাদুকরি ঔষধ খাওয়ানোর পরে সে উত্তেজিত হয়ে গেছে এবং সে তার জংধরা সেনাপতিকে বলে যুদ্ধের জন্য সবাইকে প্রস্তুত করতে। তো এইদিকে দেখতে পাই গুপি আর বাঘাকে রাজা মশাই তার কাছেই রেখে দেন এবং সুন্দর একটা প্রাসাদে তাদেরকে থাকতে দেয়। পরে স্বয়ং রাজা মশাই এসে তাদের সঙ্গে কথা বলে। তো গুপি আর বাঘা তো অবাক, তারা ভেবেছিল রাজ্যের রাজা মশাইও হয়তো কথা বলতে পারে না। তো গুপি বাঘা এই বিষয়টা জিজ্ঞাসা করতেই রাজা মশাই বলে যে সে একদিন ভ্রমণে রাজ্যের বাইরে গেছিল আর তখনই রাজ্যে একটা মহামারী দেখা দেয় আর তাতেই রাজ্যের সমস্ত মানুষ বোবা হয়ে গেছে। তো এরপরে দেখতে পাই গুপি বাঘা রাজসভায় গান গেয়ে শোনাচ্ছে আর সেই গান শুনে সবাই আনন্দিত। আর তখনই হাল্লা রাজ্যের একটা দূত এসে রাজামশাইকে একটা পত্র দেয় এবং রাজামশাই সেই পত্র পড়েই অজ্ঞান হয়ে পড়ে যায়। আসলে তাতে লেখা ছিল যে হাল্লা রাজা খুব শীঘ্রই আসছে শুন্ডি দখল করতে। তো এর পরের সিনে দেখতে পাই রাজামশাই যুদ্ধের চিন্তায় রাত্রেবেলা ছাদে পায়চারি করছেন। তো সেখানে গুপি আর বাঘা আসে। তো কথায় কথায় রাজামশাই গুপি আর বাঘাকে বলে যে হল্লা রাজা তার নিজেরই ভাই, সে তো এমন নয়, সে যে কেন হঠাৎ যুদ্ধ ঘোষণা করলো সে বুঝতে পারছে না, আর যুদ্ধ যদি হয় সে এমনিতেই হেরে যাবে, কারণ হল্লা রাজার সৈন্যবল বেশি। তখন গুপি বাঘা বলে যে তারা হল্লা রাজ্যে যেতে চায় এবং হল্লা রাজাকে বুঝিয়ে যদি তারা কিছু করতে পারে। রাজামশাই বলে তোমরা আর কি করবে? গুপি বাঘা বলে আপনি একবার অনুমতি দিন, আমরা আমাদের সবটা দিয়ে চেষ্টা করব এই যুদ্ধ আটকানোর জন্য। রাজামশাই তো এমনিতেই নিরুপায়, সে বলে দেখো যদি কিছু করতে পারো, আর যদি তোমরা সত্যি সত্যি এই যুদ্ধ বন্ধ করতে পারো তাহলে আমার একমাত্র কন্যাকে তোমাদের মধ্যে একজনের সঙ্গে বিয়ে দেব। তো এটা শুনে এরা খুবই আনন্দ পায় এবং তখনই তারা বেরিয়ে পড়ে। তো এদিকে হল্লা রাজ্যে যুদ্ধের প্রস্তুতি বেশ জোর কদমেই চলছে, কিন্তু সেনাপতি অলস হওয়ায় তা একদিকে নুইয়েও পড়ছে। এতে রাজামশাই ও মন্ত্রী খুব রেগে যায়। আর এদিকে গুপি বাঘা ভূতের রাজার দেওয়া সেই জুতো ব্যবহার করে হল্লা রাজ্যে পৌঁছে যায় এবং তারা সেখানে দেখতে পায় গরিব কৃষকদের বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছে। তো জনৈক একজনের কাছে গুপি বাঘা এর কারণ জিজ্ঞাসা করতে সে জানায় যে কৃষকরা খাজনা দেয় না, তাই তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। গুপি বলে ঠিকই তো, খাজনা না দেওয়াটা অন্যায়। তখন লোকটি বলে যে রাজা খেতেই দেয় না, তারা আবার কিসের খাজনা? তো এরপরে গুপি বাঘা ব্যাপারটা দেখার জন্য সেই চাষিদের সঙ্গে মিশে রাজপ্রাসাদে চলে আসে এবং এখানে এসে দেখতে পায় সে এক বিশাল পরিস্থিতি। যুদ্ধের জন্য রাজা একেবারে উন্মাদ হয়ে উঠেছে। সে একটা পুতুলের ওপরে যুদ্ধের কলা কৌশল প্র্যাকটিস করেই চলেছে এবং কৃষকদের খাজনা না দেবার অভিযোগ শুনে আগাবাস্তলা না ভেবেই তাদেরকে গদ্দান নেওয়ার আদেশ দিয়ে দেয়
এইবারে গুপি বাঘাও এর মধ্যে ফেসে যায়। তো তারা এবারে বুদ্ধি করে গান গাইতে থাকে, কারণ ভূতের রাজার পর তাদের উপরে আছে যে তারা যখন গান গাইবে সবাই মোহিত হয়ে যাবে। তো রাজসভার সবাই সংজ্ঞা হারায় এবং এই ফাঁকে তারা সেখান থেকে পালিয়ে যায়। আর এদিকে হালদার রাজার ওপরে সেই ওষুধের রিয়াকশনও কেটে যায়। তার নিজের হাতে বর্ষা দেখে সে ভয় পেয়ে যায়, তার চোখে জলও এসে যায় এবং সে ভয় পেয়ে আত্মচিৎকার করতে করতে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তো সেখান থেকে বেরিয়ে গুপি বাঘা খেয়ে নেয় এবং তারা খেতে খেতেই আলোচনা করে যে এই রাজ্যের রাজা আসলে কিছুই না, আসল দুষ্টু হচ্ছে এই মন্ত্রী, সুতরাং এই মন্ত্রীর ওপরে নজর রাখতে হবে। তো এদিকে মন্ত্রী আর ওই জাদুকরকে দেখতে পায়। তো জাদুকর এমন একটা ওষুধ বানিয়েছে যেটা খেলেই শুন্ডি রাজ্যে সবাই কথা বলতে পারবে, কারণ এটা মন্ত্রী মশাই অন্যভাবে প্রয়োগ করতে চায়। আর মন্ত্রী জাদুকরকে এও বলে যে রাজামশাইয়ের জন্য আরো তীব্র ঔষধ বানাতে, যেটা খেলে রাজামশাইয়ের ঘোর কোনোভাবেই যেন না কাটে। আর পিছন থেকে গুপি বাঘা সবকিছুই শুনছিল, কিন্তু এই জাদুকরের জন্য তারা ধরা পড়ে যায় এবং সেখানেও তারা গান গেয়ে মন্ত্রীকে মোহিত করে পালিয়ে যায় এবং তারা একটা জায়গায় এসে বিশ্রাম করছিল। তারা ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ মন্ত্রী মশাইয়ের লোকেরা এসে তাদেরকে জাল দিয়ে বন্দি করে ফেলে। আর এদিকে মন্ত্রী জাদুকরের বানানো ঔষধ রাজাকে আবারও খাইয়ে দেয় এবং সে আবারও উত্তেজিত হয়ে যুদ্ধ যুদ্ধ বলে লাফাতে থাকে। আর এদিকে গুপি আর বাঘা কারাগারে বন্দি, তাদের উপরে কড়া নজরদারি রাখা হয়েছে আর তাদের জুতোটাও কেড়ে নেওয়া হয়েছে। তারা কোনোভাবেই পালাতে পারছে না। তো তারা কি করবে কোনো উপায় না পেয়েই তারা আবার গান শুরু করে। তো গান শুনে রাজার ঔষধের ঘোর এবারও কেটে যায়। তো মন্ত্রী এইবারে কারাগারে এসে গুপি বাঘাকে ধমকে যায় যে তারা যদি আর দ্বিতীয়বার গান করে তাহলে তাদের গরদান যাবে। তো গুপি বাঘা এইবারে একটা বুদ্ধি করে, তাদের জুতো না থাকায় তারা পালাতে পারবে না। মন্ত্রী বলেছে গান গাইলেই গরদান যাবে, তাই তারা হাতে তালি মেরে থালা ভর্তি করে মাছ, মাংস, মন্ডা, মিঠাই ইত্যাদি আনায় এবং দারোয়ানের সামনে তা খেতে শুরু করে। তো এত খাবার সাত জন্মেও দারোয়ান তো দেখিনি। সে গুপি বাঘার ছলনায় তালা খুলে সে নিজেই কয়েদখানায় চলে এসে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে খাবারের ওপরে ঝাঁপিয়ে পড়ে এবং তা গোগ গ্রাসে গিলতে থাকে। আর এই সুযোগেই গুপি বাঘা সেখান থেকে পালিয়ে যায়। আর এইদিকে মন্ত্রীর সেই জাদুকর রাজামশাইকে 3 দিনের জন্য ঘুম পাড়িয়ে দেয় এবং সৈন্য সামন্তদের জাদু বলে যুদ্ধ করতে পাঠিয়ে দেয়। ততক্ষণে গুপি আর বাঘা সৈন্যদের সামনে এসে গেছে এবং তারা আবারও গান করে সৈন্যদের মোহিত করে দেয় এবং গানের শেষে তারা রাশি রাশি খাবার দাবার, মিষ্টি, মিঠাই ইত্যাদি এনে দেয়। তারা সবকিছু ভুলে ওই খাবারের ওপরে ঝাঁপিয়ে পড়ে, কারণ এত খাবার তারা জীবনেও দেখেনি আর না কখনো খেয়েছে। তো মন্ত্রী যখন দেখে তার সমস্ত প্ল্যান ধূলিসাৎ হয়ে গেছে, তখন সেও একটা মিষ্টির হাড়ি নিয়ে কাড়াপুড়ি করতে থাকে। যুদ্ধ তো আর হলো না, মিষ্টিই খাই। আর এদিকে হলদা রাজাও ছুটি ছুটি বলে উন্মাদের মতো ছুটতে থাকে। তো গুপি বাঘা তাকেও একটা মিষ্টির হাড়ি ধরিয়ে দেয় এবং হাততালি মেরে তাকে নিয়ে শুন্ডি রাজ্যে রাজা মশাইয়ের কাছে চলে আসে। তো 2 রাজা অর্থাৎ 2 ভাই একসঙ্গে হয়ে তারা খুশি আহ্লাদে ফেটে পড়ে। তো এইবারে গুপি বাঘার সঙ্গে রাজকন্যার বিয়ের পালা, কিন্তু রাজামশাই ঠিক করে যেহেতু তার একমাত্র মেয়ে লম্বা, তাই সে গুপির সঙ্গেই তার কন্যার বিয়ে দেবে বলে ঠিক করেছে। তো এতে বাঘা তো রেগে যায়, সে বলে আমার মধ্যে কি এমন কম আছে যে আমি রাজকন্যাকে বিয়ে করতে পারবো না। তখন হল্লা রাজা বলে যে আমারও একটা মেয়ে আছে। তো বাঘা আর দেরি করে না, সে হল্লা রাজাকে নিয়ে তার রাজ্যে চলে যায়। আর এদিকে রাজামশাই সেই জাদুকরের ঔষধ সারা রাজ্যে ছড়িয়ে দেয় এবং রাজ্যবাসী আবারও তাদের গলার স্বর ফিরে পায়। তো গুপি বাঘার জন্য 2 রাজকন্যা তো হলো, কিন্তু তারা কোনোভাবেই মুখ দেখাচ্ছে না। তো এরপরে গুপি বাঘা ব্যাপারটা বুঝতে পারে এবং তারা হাতে তালি মেরে তাদের পোশাক পাল্টে নেয়, অর্থাৎ রাজ পোশাক তারা পরে নেয়। তো এরপরে রাজকন্যারাও তাদের মুখ দেখায়। গুপি বাঘারও তো বিশাল পছন্দ। তো এরপরে বিয়ের দিনক্ষণ ঠিক করা হয় এবং তাদের বিয়ে হয়ে যায়। আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়। তো গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা।